সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। এবং বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও 1 জনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছেন শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআই এর প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও 1 জনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে উঠেছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল ট্রেনিং করতে। এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন এসেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 9 জন। এদের মধ্যে মামলায় নাম রয়েছে 7 জনের। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এই মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আজও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সকালে ফেনীর সোনাগাজীর 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজউদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাদের এই আপুর সকল আসামিদের ফাঁসি না পর্যন্ত আমরা মানববন্ধন করতে থাকবো। যারা এর সাথে জড়িত তাদের
উচ্চ শাস্তি দাবি করে ফাঁসি চাই। এদিকে একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে, জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। প্রত্যক্ষ এবং পরোক্ষ যে বা যারা যতভাবে জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিচারের জন্য হাত দিয়েছেন, বিশ্বাস করি বিচার হবে। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা নুসরাতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আসামি পক্ষে ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য যেন মামলা না চালায় সেই জন্য আমরা অনুরোধ করেছি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনী সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছে আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলেম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 9 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিনা আক্তার। ওই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। জনপদের সময় আরও থাকছে। 9 দফা দাবিতে আবারও রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। আসছে অর্থ বছরে কার্যকর হচ্ছে নতুন মজুরি স্কেল, জানালেন BJMC চেয়ারম্যান। পরিশোধ করা হবে বকেয়াও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে 3 জনকে। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শফিউল ইসলামের পরিবারের সদস্যরা। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলামকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় 4.5 বছর পর সোমবার দুপুরে এই মামলায় 8 জনকে বেকসুর খালাস ও 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। 11 জনের মধ্যে 3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। এদিকে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। যেহেতু প্রফেসর লিলন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থাকার কারণে এই ব্যাপারটা একটু মোটিভেটেড হয় আমাদের ধারণা। তাছাড়া এই মামলায় যে 34 জন সাক্ষী হয়েছে তাতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রমাণ হয়নি। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় 11 আসামির মধ্যে পিন্টু, মানিক ও সবুজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে সবুজ পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।
এ বিষয়ে বিস্তারিত আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অতিথিদের সঙ্গে নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার রাকিবুল হাসান। ধন্যবাদ জাফর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সবুজ মতিহারের সবুজ চত্বরে যে কজন শিক্ষককে অনাকাঙ্ক্ষিতভাবে প্রাণ দিতে হয়েছে তাদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম। আজকে কিন্তু দীর্ঘ প্রায় 4.5 বছর পরে রাজশাহী যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল সেখানে তার হত্যা মামলার রায় হয়েছে এবং এই রায়ে যে 11 জন আসামি তার মধ্যে 3 জনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত এবং 8 জনকে খালাস দিয়েছেন। তো আজকে আমরা এই রায়টি নিয়ে আসলে এবং এটিতে আসলে কতটুকু সন্তুষ্ট হতে পারলো তার সহকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের সেই সময় শিক্ষক সমিতি এবং তার পরিবারের যারা স্বজনরা রয়েছেন। তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন এমনই কয়েকজন। আমরা প্রথমেই নিহত স্যারের যিনি একমাত্র ছেলে তার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে রায়টি আজকে হলো সেই রায় নিয়ে আসলে তার ভাবনাটি কি? রায় নিয়ে আসলে আমার বলার কিছু নেই, মতামত প্রকাশ করার কোনো অবকাশ নেই। বিজ্ঞ আদালত তার কাছে যেই আলামত এবং তদন্তের যেটুকু তুলে ধরা হয়েছে তার ভিত্তিতেই নিশ্চয়ই রায়টি দিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তদন্ত নিয়ে। আমার কাছে মনে হয়েছে যেটার একটা প্রতিফলন আজকের রায়ের মধ্যে আমরা দেখেছি যে তদন্তের মধ্যে উঠে আসছে 11 জনের নাম এবং তদন্তে যে ঘটনার বর্ণনা রয়েছে সেখানে 11 জনের উপস্থিতি এবং সম্পৃক্ততা নিশ্চিত করেছে। তাহলে আজকে রায়টা এরকম মানে আমার কাছে প্রথমত মনে হয়েছে তদন্তটি গভীর নয়। সেই অগভীর তদন্তের ভিত্তিতে যেই বিচার কার্য চলেছে তার রায়ে আমরা দেখতে পারলাম যে 3 জনকে ফাঁসির আদেশ দেওয়া হলো এবং 8 জনকে বেকসুর খালাস। তার মানে কি দাঁড়ায় যে তদন্তে 8 জনার মানে সম্পৃক্ততা নেই, মানে বেকসুর খালাস মানে হচ্ছে সম্পৃক্ততা নিয়ে একটা প্রশ্ন চলে আসে। তাহলে তদন্তের যে ঘটনার বর্ণনা সেটা নিয়ে আমাদের সন্দেহ জাগে এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম অযৌক্তিক এবং স্থূল একটা কারণে একজন অধ্যাপককে খুন করা হতে পারে সেটার যৌক্তিকতা আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত। সুতরাং আমি প্রশ্ন করব তদন্ত নিয়ে। আমি তদন্ত নিয়ে একেবারেই সন্তুষ্ট না। তদন্তটা আমার কাছে মনে হয়েছে যে অগভীর এবং সেখানে অনেক কিছুর যৌক্তিকতা নেই, অনেক প্রশ্নের উত্তর নেই। ফলে একটা সঠিক তদন্ত যদি হতো তাহলে আমি বলতে পারতাম যে রায়টা হয়েছে। এখন 3 জনকে ফাঁসি দিলাম, 2 জনকে যাবজ্জীবন দিলাম, তার ভিত্তিতে তো আসলে আমরা সুবিচার এই ডেফিনেশনটা দিতে পারি না। আমরা আপনার কাছে আসবো আবারও। আমাদের সঙ্গে জাফর আরো একজন আছেন তার সহকর্মী, আমরা একটু তার থেকে জানতে চাই একেবারে আমাদের হাতের ডানে যে আসলে এই যে রায়টি আজকে হলো এবং দীর্ঘ যে তদন্ত এতে করে এই যে রায় সেটিতে আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট বা আপনাদের থেকে আসলে মনে হচ্ছে কিনা যে আরো খানিকটা তদন্ত করা যেত যেমনটি জেবিন বলছিলেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর শফিউল ইসলাম লিলনের একজন সহকর্মী হিসেবে আমি বলবো যে জেবিনের আসলে বাবা হারিয়েছেন, জেবিনের এর আগে মাও মারা গেছেন। সুতরাং জেবিন এতিম, এখন তাদের পরিবারের অভিভাবক শূন্য একটা মানুষ। সুতরাং তার ক্ষোভের জায়গা, তার প্রত্যাশা প্রাপ্তির জায়গা ভিন্ন হবে এবং সেটি মাত্রাও বেশি হবে, এটি স্বাভাবিক। আমরা সহকর্মী হিসেবে যতটুকু বলবো যে বাংলাদেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি প্রবাহ ছিল সেই জায়গার থেকে বেরিয়ে আমরা লক্ষ্য করছি যে একটা বিচার হয়েছে। তো আমরা দেখছি যে এখানে যারা মানে আসামি পক্ষে যিনি আইনজীবী তারা বলেছেন যে তারা উচ্চ আদালতে যাবেন। সুতরাং সেই অর্থে এর কিন্তু এখনো পূর্ণাঙ্গ একটা রূপ আমরা লক্ষ্য করছি না। সুতরাং আমরা সেই দিনই সন্তুষ্ট হব বা সেই দিনই আমরা এই বিষয়টার উপর তৃপ্তি পাবো যেদিনের সঠিক এবং সুষ্ঠু তদন্ত হয়ে এবং এর একটা একদম শেষ পর্যায়ে গিয়ে কার্যকর হবে, সেদিন আমরা সন্তুষ্ট হব। তবে একটা বিষয় জেবিন তদন্তের কথা বলেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিপূর্বে আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব যে ইতিপূর্বে যে সমস্ত শিক্ষকরা এখানে মারা গিয়েছেন বা যাদেরকে মারা হয়েছে, যা
যেভাবে হোক তাদের একটা আদর্শের সাথে তাদের একটা সংঘাত আমরা লক্ষ্য করছি। তারা সবাই প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন, সবাই মুক্তমনা মানুষ ছিলেন। সুতরাং আমার মনে হয় একটুখানি আমাদেরকে এখন ভাবনার সময় আছে যেটা আদর্শের সাথে সংঘাত কিনা, আদর্শের সাথে লড়াই কিনা, সেই বিষয়টি গভীর। আপনাকে অনেক ধন্যবাদ। জাফর আমাদের সঙ্গে আছেন শাহ আজম শান্তনু স্যার, আমরা একটু তার থেকে জানবো। তিনি কিন্তু শিক্ষক সমিতিতেও ছিলেন সেই সময়, এবং আমরা দেখেছি যে যেদিন স্যারকে আসলে স্যারের উপর হামলা হয় সেদিন কিন্তু তিনিও বেশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে তদারকি করা, দেখাশোনা করার কাজটিও করেছেন। স্যার, আপনার থেকে জানতে চাই, এই যে জেবিন এবং স্যার যে বললেন যে আদর্শিক একটি জায়গা থেকে, আমরা কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু একটি সংগঠনের কিন্তু দায় স্বীকারের একটি পোস্ট আমরা দেখেছিলাম কিন্তু তাদের ওয়েবসাইটে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে কি মনে হয়, এবং আজকের এই যে রায় এবং তদন্ত নিয়ে যে জেবিনের যে প্রশ্নটি, তার পরিবারের পক্ষ থেকে যে প্রশ্নটি করা হচ্ছে, সব মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে একজন অধ্যাপকের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়াটি সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই এটি আমরা ধারণাও করতে পারি না। শফিউল ইসলাম লিলন ছিলেন একজন মেধাবী শিক্ষক, তিনি একজন বিশেষজ্ঞ গবেষক, তিনি একজন উদারচেতা মানুষ। তাকে হারিয়ে বিশ্ববিদ্যালয় একজন যোগ্য শিক্ষককে হারিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই যে ক্ষতি, সেই ক্ষতি হয়তো বিশ্ববিদ্যালয় কোনো না কোনোভাবে পূরণ করে নেবে, কিন্তু যে ক্ষতিটি তার অপরিণত বয়সের সন্তানটি পেয়েছে, বাবাকে হারিয়েছে, তার কিছুদিন আগেই অকালে তার মাকে হারিয়েছে, এই যে অসহায় একজন সন্তান, সে যে কাকুতি তার, যে তার পিতৃহত্যার বিচার চাইছে এবং প্রকৃত হত্যাকারী যেন বিচার হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ড কেন ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল, এটি অজানা ছিল দীর্ঘদিন। এবং আমরা শিক্ষক সমিতি, আমরা আমাদের একজন সহকর্মীর হত্যার বিচার চেয়েছিলাম, এবং বিভাগের শিক্ষকেরা যেভাবে রাস্তায় নেমেছিল, বিভাগের শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে আমরা বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শুধু উদার নৈতিক চিন্তা চেতনার কারণে হত্যাকাণ্ডের শিকার হবে, সেটা হতে পারে না। সুতরাং সেটিকে দ্রুত বিচারের আওতায় এনে দোষীদেরকে শাস্তি প্রদান করা হোক। আমরা আসবো আপনার কাছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে জেবিন, যে এই যে 33 জন সাক্ষী ছিলেন, তারা অনেকেই আসলে যে আসামিদের পক্ষে কিন্তু সরাসরি কোনো অভিযোগ করেননি। তো এই বিষয়ে আসলে নারাজি বিষয়টি আনা যেত কিনা, আপনার কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে আমি নারাজি দিতে পারতাম, এবং নারাজি দেওয়ার পরের যে ব্যাপারগুলো আসে, যে পুলিশের সাথে পারে সহজ ভাষায় তদারকির, তদন্ত প্রক্রিয়া তদারকির যে ব্যাপারটা, সেটাই আসলে সেই সময় আমার যে শক্তিটা প্রয়োজন ছিল সেটা আমার ছিল না। আমি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেটা আশা করেছিলাম, কিন্তু আমি দুঃখজনক হলেও সত্যি যে আমি বিশ্ববিদ্যালয়ের কাছে সেই জিনিসটা পাইনি। এখানে আমি আরেকটু ছোট করে বলতে চাই সিরাজ স্যারের কথায়, যেটা হচ্ছে যে শান্তনু স্যারের কথা, যে আমি এই মুহূর্তে বিচার যে চাই, আমার যে ওটা আকুতি, সেটা কিন্তু না। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা যৌক্তিক খুনের উদ্দেশ্য উঠে আসতে হবে এবং সত্য ঘটনাটি উঠে আসতে হবে। বিচারটা পরের প্রক্রিয়া। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে বিচার মানে এখন যেহেতু রায় হয়ে গেছে, হ্যাঁ, এখন রায় মানে একটা বিচার কাজ একটা ধাপ হয়ে গেল, তার মানে এখন আমার প্রশ্ন আসবে সুবিচার নাকি অবিচার। আমি এখনো ওই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি এখন পর্যন্ত বলতে পারছি না যে এটা অবিচার হলো না সুবিচার হলো। আর সিরাজ স্যারের কথাতে আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই যে মতাদর্শগত কারণ হ্যাঁ থাকতে পারে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু তদন্ত নিয়ে আমার সন্দেহ রয়েছে এবং তদন্তের অনেকগুলো প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, যে প্রশ্নগুলো হয়তো সবার মানে ওই ফাইলটা যদি পড়ে সবার মনে হয়তো প্রশ্নগুলো জাগতো, তাই এখন আমি সরাসরি বলতে পারছি না এটা আদতে মতাদর্শগত, রাজনৈতিক, ব্যক্তিগত নাকি প্রাতিষ্ঠানিক কোনো ষড়যন্ত্র। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। জাফর, আপনি শুনছিলেন যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষক হত্যাকাণ্ডের যে আজকের একটি রায়
হয়েছে সেই রায়টি নিয়ে আসলে তারা যেটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে আসলে এই রায় হওয়ার পরেও কিন্তু এই যে খুনের যে মোটিভ সেটি আসলে তারা পরিষ্কার তাদের কাছে হয়নি, এটি তারা দাবি করছেন। এর পাশাপাশি তারা যেটি বলতে চাইছেন যে আসলে যদি আরও বেশি তদন্ত করা হতো এবং তদন্তের গভীরতা যদি বাড়তো তাহলে হয়তো একটি প্রকৃত কারণ তারা জানতে পারতেন এবং সেটি হয়তো তাদের সন্তুষ্টির কারণ হয়ে থাকতো। তো জাফর, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকাণ্ডের রায়ের বিষয়ে আলোচনা করতে অতিথিদের সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। সকালে ওলামা দলের নেতাকর্মীদের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কী সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। জনপদের সময় আরও থাকছে। রাঙামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা, পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। যদিও ধর্মীয় বিষয় হওয়ায় রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের আবেদন করতে বলছেন উচ্চ আদালত। ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। 20 এপ্রিল নাকি 21 এপ্রিল শবে বরাত পালন করা হবে এ বিষয়ে কাজ করছে 10 সদস্যের কমিটি। গত 6 এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় 21 এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে 20 এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। 1% যদি রিট করতে হয় এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি, বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 25 নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দল ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিষয়টি সুরাহার জন্য 10 সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। 17 তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেবেন। 1988 সালে ওআইসির এক সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানে হিজরি মাসের চাঁদ দেখা দিলে স্থানীয় একই সময়ে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে এ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আবারও বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সোমবার সকালে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিক। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমরা মিলে শ্রম দিই, পেটের দায়, কষ্ট করে ডিউটি করি, কাজ করছি, পয়সা পাচ্ছি না, আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন করে দেয় না, 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং এটা শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে।
একই দাবিতে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা অবস্থান নেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রেলপথ অবরোধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কয়েকটি শাটল ট্রেন ও ১৬শহর স্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা যে পয়সা পাই এই পয়সা দিয়ে আমরা দিন যাপন করতে কোনো রকমের সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তায় নামতে, কারণ আমরা পেটে দিয়ে নামতেছি। প্রত্যেকটা দিন সকাল ৮টার থেকে দুপুর ১২টা পর্যন্ত রোড, রাজপথ, রেলপথ অবরোধ থাকবে। এরপরেও যদি সরকারের টনক না লড়ে তাহলে ৪ দিনের পরে আমরা আবার আরেকটা এর চেয়ে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। পরে সেখানে সভা করেন তারা। এ সময় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল ২০১৫ আগামী ২০১৯-২০ অর্থ বছরেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, চলতি অর্থ বছরে নতুন মজুরি স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এখন চলতি ২০১৮-১৯ অর্থ বছর চলছে। এই অর্থ বছরের বাজেট এস্টিমেট অলরেডি করা আছে, সেটার ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় সাধারণত আপনার এই ভর্তুকি বরাদ্দ বলেন বা ঋণ বরাদ্দ বলেন সেটা আমাদের বিজিএমসির অনুকূলে দিতে পারে। জাতীয় মজুরি স্কেল ২০১৫ সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দাবি হিসাবে তারা দাবি করছেন, সেটা সরকারের সহানুভূতিশীল বিবেচনায় আছে বিধায় আমি আশা করছি আগামী ২০১৯-২০ অর্থ বছর থেকে এটা বকেয়া সহ ২০১৫-এর যে বকেয়া সেই বকেয়া সহই আমরা পেমেন্ট শুরু করতে পারব। রাঙ্গামাটি সহ ৩ পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। পুরাতন বছরের বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে কাপ্তাইয়ের রায়খালীতে জলকেলিতে মাতেন তরুণ তরুণীরা। একে অপরকে পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করা হয়। আরও জানাচ্ছেন কমল দে। ছোট মঞ্চে ফুল চড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জলকেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে স্বাগত জানাই। যুবক যুবতী একে অপরে পানি দিলে আমরা মানে সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিই। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। কষ্ট ক্লান্তিগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সেই সাথে সম্মতি জানিয়ে ক্ষুদ্র এই জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে, যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের অবদান হচ্ছে সেটাই। এবছর ৭০টির বেশি দলে বিভক্ত হয়ে তরুণ তরুণীরা উৎসবে অংশ নেয়। এই সাংগ্রাই নিয়ে যে অচলাবস্থা বা জটিলতা সৃষ্টি হয়েছিল, প্রশাসনের হস্তক্ষেপে তা অবসান হয়েছে। উৎসবের মধ্যে শেষ হয়েছে এই সাংগ্রাই বা জলকেলি, যেখানে অংশ নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার 10টি উপজেলার 500 তরুণ তরুণী। রাঙ্গামাটির কাপ্তাই রায়খালী থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিডিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।